এমসিকিউর উপরে। সো ভাই আজকে ক্লাসে খুব দ্রুত কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং বাকিটা তুমি তোমার বাসায় করে ফেলবে। অ্যান্ড কীভাবে অ্যাকচুয়ালি আমাদের এই প্র্যাকটিসটা হওয়া উচিত তার সব কিছুই ইনশাল্লাহ আজকে ক্লাসেই বলবো। কারণ তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এই যে কেমিস্ট্রি বই, ফিজিক্স বই, এগুলোর পিছনের থেকে অনেক এমসিকিউ পরীক্ষা আসে। তো বায়োলজির ক্ষেত্রে যেটা হয় যে বায়োলজি বইয়ের ভিতর থেকেই ম্যাক্সিমাম আসে, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাই বইয়ের পিছন থেকে অনেক আসে। গত বছরে যে 75টা প্রশ্ন এসেছিল তার মধ্যে 71টা প্রশ্ন আসছে তোমাদের শর্ট সিলেবাস থেকে, অর্থাৎ 21 ব্যাচের শর্ট সিলেবাস থেকে। আর এই 75টা প্রশ্নের মধ্যে প্রায় 51টা প্রশ্ন আসছে, প্রায় 51টা বিভিন্ন বইয়ের পিছনের এমসিকিউ থেকে। সো কেমিস্ট্রি ক্ষেত্রে আমাদেরকে পিছনের এমসিকিউ ভালো করে পড়া লাগবে, স্পেশালি হাজারী স্যারের বই মাস্ট, পাশাপাশি কবির স্যারের পিছনের এমসিকিউ পড়তে পারলে আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে। কারণ গত বছর কিন্তু কবির স্যারের পিছনের এমসিকিউ থেকে প্রশ্ন এসেছে। সো আজকে আমরা পড়বো গুণগত রসায়ন এই অধ্যায়টা। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি ইজি, সবাই খুব ভালো মতো পড়েছো। সো যে অনেক প্যাটার্ন, একই প্যাটার্নের অনেক এমসিকিউ আছে, আমি একটা দুটা বলবো, বাকিগুলো তোমরা অ্যান্সার করবে। অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে তোমরা জানাবে। আগে বের চলে আসে বায়োলজি কি ভুয়া, ম্যাথ হচ্ছে ভুয়া, তাই না? জি না, ম্যাথ হচ্ছে কি, সবাই ভাই ম্যাথে ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, বায়োলজি পড়তে হলে ম্যাথ লাগে। বাট আমি পড়াচ্ছি আমার কেমিস্ট্রি ভাই, কেমিস্ট্রি সব এর ভিতরে আরো ম্যাথ, কিন্তু কি বলে ম্যাথ পড়তে গেলে বায়োলজি লাগে না। এটা ঠিক, কিন্তু বায়োলজি না পড়লে তো কিছু করতে পারবে না। আমাদের দেহে কতগুলা কোষ আছে? অনেক, কোটি কোটি, কয়েক ট্রিলিয়ন। এটাও কিন্তু কি একটা ম্যাথ। দেখছেন? ঠিক আছে ভাই, এই পর্যায়ে এসে আমরা ম্যাথের কাছে হাঁটতে রাজি না। ম্যাথ হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তুমি সায়েন্স পড়তে হলে ম্যাথ পড়তে হবে। তাড়াতাড়ি তোমার বায়োলজি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ইঞ্জিনিয়ারিং, জীবন নিয়ে জানতে গেলে বায়োলজি পড়তে হবে। জীবন টিকিয়ে রাখতে গেলে, ওই যে শোনো নাই তোমরা, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, জীবন যদি টিকিয়ে রাখতে হয় তাহলে ম্যাথ লাগবে। কিন্তু সেই জীবনটা আসার জন্যই বায়োলজি লাগবে। সেটা পরের কথা, ওটা সবাই হয়। যে ঠিক আছে, তাহলে আমি আমার গুণগত রসায়ন অধ্যায়ে চলে যাচ্ছি। তোমরা যারা ফ্রেন্ডরা আসে না এখনো, সবাইকে মেনশন করে দাও, সবাই মিলে যেন আমরা আজকের এই লাইভটি করতে পারি। এবং এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। ওকে, ঠিক আছে। তো আমরা ছিলাম আমাদের মোটামুটি, ওকে ঠিক আছে। সো আমরা সবাই চলে আসছি। ওকে, সো রাইট নাও শুরু করছি গুণগত রসায়ন এই অধ্যায়ের পিছনের এমসিকিউ। হ্যাঁ, সো আমি আবরার হামিম, সবাই চিনো, ঢাকা মেডিকেল কলেজ 5th ইয়ারে পড়ি। আমরা আজকে টার্গেট ডিএমসি 2.0 প্রথম একটা এক্সট্রা বইয়ের পিছনের এমসিকিউ ফ্রি ক্লাস। ওকে, সো রাইট নাও চলে আসি আমাদের প্রথমে। সবাই কিন্তু ঝটপট, আমি যত নাম্বার বলবো সবাই অবশ্যই কমেন্টে অ্যান্সারটা করবা। ওকে, ঠিক আছে। তো আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। খেয়াল করো, সময় নষ্ট করার সুযোগ নাই, এডমিশন তো মেডিকেল ভর্তি পরীক্ষা, সময় এমনিতেই নাই। আচ্ছা, প্রথম প্রশ্ন, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? তোমরা পড়েছো রাদারফোর্ডের যে আলফা কণা পরীক্ষা ছিল, ওখানে এই যে তেজস্ক্রিয় রেডন মনে আছে, সেই রেডন থেকে কিন্তু দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেটাকে আমরা বলি আলফা রশ্মি, আলফা রশ্মি বের হয় গিয়ে একটা পর্দায় পড়ে, তারপর সেখানে বিচ্ছুরণ দেখা যায়। কারণ এই পর্দাটা কিসের তৈরি ছিল? পর্দাটা ছিল জিঙ্ক সালফাইডের তৈরি। কিসের? জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত। তাহলে পর্দার উপরে জিঙ্ক সালফাইডের একটা আবরণ দেওয়া আছে, প্রলেপ দেওয়া আছে, যার কারণে প্রতিচ্ছবি দেখতে পারি। সেটা উত্তর কি হবে? জিঙ্ক সালফাইড। শোনো, তোমরা এ বি বললেও হবে, এটা উত্তর কি হচ্ছে? জিঙ্ক সালফাইড। এরপর একটা খেয়াল করি, 3p অরবিটালের বেলায় n এবং l এর মান কোনটি হবে? দেয়া আছে ভাইয়া 3p, খেয়াল করো, দেয়া আছে 3p, তাহলে এটা হচ্ছে n এর মান। শেষ, তাহলে আমাদের অলরেডি n এর মান পেয়ে গেছি। আমরা জানি s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2, এটা আমরা সবাই জানি, এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা অথবা l। তাহলে আমরা অলরেডি এটা পেরে গেলাম যে এইখানে বুঝতে পারতেছি s এর, এখানে বলছে আমাকে 3p, তার মানে p এর মান হচ্ছে 1, তাহলে n এর মান হলো 3, p এর মান 1। অ্যান্সার কি হবে? a নাকি b? অ্যান্সার হচ্ছে b। একজন বলেছে ভাইয়া ক্লিয়ার দেখা যায় না, একটু জুম করতে বলছো, তাই না? আচ্ছা, জুম করতেছি, ঠিক আছে, জুম করে নিচ্ছি, তোমরা একটু ক্লিয়ার দেখতে পাও না। ভাইয়া এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? এই যে দেখো, একবার জুম করে বড় করে ফাটাই দিছি, এখন দেখতে পাচ্ছ না? ক্লিয়ার বলো। তাহলে খেয়াল করলাম 3p এর মান, বলো 2 এর বেলা অ্যান্সারটা কি হবে? উত্তর হচ্ছে b, কারণ n এর মান দেয়া আছে 3 আর p এর মান হচ্ছে 1। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন চলে আসি আমরা 3 নাম্বারটা।
একটা মৌলের পরমাণুর বহিস্তরে দুইটা অরবিটালে ইলেকট্রন মিটার দেওয়া আছে এরকম 3d10 4s1 3d10 4s1 বলছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কোনটি হবে। খেয়াল করো, তোমাকে আমি বের করবো অ্যান্সারটা কি। তার আগে দেখো, তুমি এমসিকিউতে এমন অনেক কিছু পাবা যেটা আসলে তুমি মোটামুটি দুইটা অপশন সিলেক্ট করতে পারবে। খেয়াল করে দেখো, একটা দেখো বলা আছে চতুর্থ পর্যায়ে গ্রুপ 11, এটা পুরাতন, এটা নতুনটা গ্রুপ 11, চতুর্থ পর্যায়ে গ্রুপ 1, চতুর্থ পর্যায়ে গ্রুপ 3, তৃতীয় পর্যায়ে গ্রুপ 11। তাহলে গ্রুপ 11 কে দুইবার বলা হয়েছে। তো তুমি বুঝতে পারছো, যদি কোনো কারণে ধরো এমসিকিউ তো পারো না, এটা সাপোজ পারো না, আমরা তো বের করবো, সাপোজ তুমি পারো না, তারপর তুমি বুঝে গেলা গ্রুপ 11 দুইবার আছে, তার মানে এইটাই উত্তর হওয়ার পসিবিলিটি আছে। এরপরে দেখো চতুর্থ পর্যায় আর তৃতীয় পর্যায়, জাস্ট এই জায়গাটা পার্থক্য করে দিছে। এবার বলতে পারো ভাইয়া তাহলে এই দুইটার মধ্যে কোনটা হইতে পারে। খেয়াল করো, চতুর্থ পর্যায়ে আছে 3টা অপশনে, তার মানে এটা হওয়ার চান্স অনেক বেশি, কারণ অনেকে ভুল করবে বিধায় এই চতুর্থ পর্যায়ের মধ্যেই অনেকগুলো গ্রুপ দিছে। সো উত্তরটা হবে এ। তারপর আমরা একটু চেক করে দেখি, বলছে 3d10 4s1, 4 নম্বরে গেছে 4s1, n এর মান সর্বোচ্চ যত হবে তত নাম্বার পর্যায়, এটা হচ্ছে অবশ্যই চতুর্থ পর্যায়। 3d10 4s1, যখন ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তখন সেই ডি অরবিটালে যে ইলেকট্রন গেছে তার সাথে এস অরবিটাল, এই যেটা যোগফল 3d10 4s1, এই যে 10-এর সাথে আমি 1 যোগ করলাম পাবো কত 11। যখন ডি এবং এস দুই জায়গাতেই ঢুকবে তখন কিন্তু আমার যোগফলই হচ্ছে আমাদের গ্রুপের সংখ্যা। গ্রুপ কত হবে? গ্রুপ হবে 11। ঠিক আছে, ভেরি গুড। 4 নম্বরে চলে আসি, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য পরিসর নিচ্ছে কোনটা? সর্বাধিক। খেয়াল করো ভাইয়া, সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আমরা অধ্যায় 2 এর যারা আমাদের স্টুডেন্ট বা যারা এমনি তো আমি ফ্রি ক্লাসে পড়াইছিলাম, সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য আমরা একটা সূত্র পড়াইছি, মাগুরার অতি সুন্দর দৃশ্য আব্বুর মন রাঙায়। এখানে ইউভি রশ্মি হবে না, এক্স রশ্মি কম হবে না, আইআর হবে না, হবে কি টেলিভিশন তরঙ্গ। টেলিভিশনের মধ্যে কোনটা তরঙ্গ ভাইয়া? রেডিও ওয়েভ। আর রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি। 4-এর উত্তর কি হবে? ডি। খেয়াল করো, পরীক্ষায় 2টা এমসিকিউ সব ব্যাচ লাগায়, একটা হচ্ছে টেলিভিশনের মধ্যে কি তরঙ্গ, টেলিভিশনে হচ্ছে রেডিও। কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই, টেলিভিশন রেডিও সব রেডিও ওয়েভ, ওকে। কিন্তু রিমোট টেলিভিশন যে আমরা চালাই রিমোট দিয়ে, সেই রিমোটে হলো আইআর। রিমোটের মধ্যে কি? রিমোটে হচ্ছে আইআর। অবরোধ দেখবা সামনে দিয়ে চাপ দিলে আর লাইট গেট আর রিমোট কাজ করবে না, সামনে লাইট এরকম ভাবে আঙ্গুল দিয়ে ধরে থাকলে। কারণ কি? আইআর রশ্মি যাওয়া লাগবে, না গেলে কাজ হবে না। তো রিমোটের মধ্যে আইআর। চলে আসে 5 নম্বর, নিচে 4টা কোয়ান্টাম সংখ্যার মানে কোন সেটটা একটা ডি ইলেকট্রনের জন্য সঠিক? ভাইয়া খেয়াল করো কি বলছে, ডি ইলেকট্রন। ওকে, ডি ইলেকট্রন। এখন আমাকে বলো ডি এর জন্য 4টা কথা, ফাইন, আমার 4 তো সব জায়গায় কমন, আমার লাগবে না। খেয়াল করো ডি ইলেকট্রনের জন্য কোনটা সঠিক। ভাইয়া তুমি আমাকে বলো ডি এর মান কত? আমরা পড়েছি, একটু আগে পড়লাম, এস এর মান হচ্ছে 0, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যা, এস এর মান হচ্ছে 0, পি এর মান হলো 1, ডি এর মান কত? 2। তার মানে হয় এইটা হবে অথবা এইটা হবে, 2 নম্বর যে 2 আছে, তাই না? এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হয় 2 হবে, এইটা হবে বা এইটা হবে। এখন বেস্ট কোনটা, আসলে সঠিক কোনটা? খেয়াল করো ভাই, এখানে এস এর মান কি দিছে? 0। এস কি 0 হয়? স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাসের হাফ অথবা মাইনাসের হাফ, যে কোনো একটা। স্পিন কোয়ান্টাম সংখ্যা কি কখনো 0 হয়? হবে না। সো এটা হবে না, উত্তর হচ্ছে আমাদের ডি। তাহলে 5-এর অ্যান্সার কি? ডি। ভেরি গুড, যারা পেরেছো কংগ্রাচুলেশন। 6 নম্বরে চলে আসি, নিচে 4টা কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটা অবাস্তব? তাহলে অবাস্তব বাই করতে বলছে। অবাস্তব মানে কি? কোনটা হয় না, কোনটা ভুল। খেয়াল করে দেখি, 3 2 -2 ওকে হইতে পারে, +2 হইতে পারে, কারণ আমরা 3 থাকলে হইতে পারে, 4 থাকলে 0 0 এটা হইতে পারে। কিন্তু খেয়াল করো ভাইয়া, 3 এর পরে 2 দিছে, ওকে কম। 2 এর পরে কি -3 হওয়া সম্ভব? জি না। এল এর মান যখন 2 হবে তখন এম এর মান হবে -2 -1 0 +1 +2। কখনো কি এই সংখ্যাটা এরকম বাড়া সম্ভব না। মনে রাখবা, সংখ্যাটা কমতে পারে। দেখো 3 এর চেয়ে কমছে 2, হয়েছে, ঠিক আছে। 2 -2 আছে, এটা হইতে পারে। একই সংখ্যা থাকতে পারে কিন্তু সংখ্যাটা কখনো বাড়বে না, মনে রাখার জন্য বললাম। 4 এর চেয়ে কমছে, ভালো কথা, কমছে, ওকে, ভালো কথা হয়েছে। 3 এর চেয়ে 2 কমছে কিন্তু আবার বেড়ে গেছে, -3 হয়ে গেছে, তাহলে এইটা হবে না। তাহলে উত্তর হচ্ছে 6C। এটা হবে কিনা? এই যে 5 এর চেয়ে কমছে, কমে গেছে 3, ওকে হয়েছে। 3 এর চেয়ে 0 হয়েছে, ওকে, কমে গেলে হবে, ফাইন, কমে গেলেও হবে, ওই সংখ্যাটা থাকলেও হবে, মানে নিচের বেলায়।
এটা মাইনাস, ওকে ঠিক আছে, উত্তর হচ্ছে 6 হচ্ছে কত, সি। ভেরি গুড। 7-এ চলে আসি ভাইয়া। 15-7, 7 কত বলো দেখি, 7 দ্রুত অ্যান্সার করো। 7 অ্যান্সার করো। সেটা বলো বলো বলো, 7 হচ্ছে খ। ভেরি গুড। বাচ্চাকালের প্রশ্ন বলছে এই আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কেন বাই করি? এই বিয়োগ করে দিলে 15 থেকে 7 বিয়োগ করে দিলাম, কত হয়? 8। উত্তর হচ্ছে 8। নিউট্রন সংখ্যা, তাই না? নিচেরটা কি? পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা সেটা হলো ভর সংখ্যা। এই ভর সংখ্যা থেকে এই যে 15 থেকে আমি যদি 7 বিয়োগ করি কত পাবো? 8 পাবো। এই 8ই হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। ভেরি গুড। এবার দ্রুত আমাকে 8 নাম্বারটা অ্যান্সার করো। 8 নাম্বারটা, এই যে 8, মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে খেয়াল করো। মস্তিষ্কের টিউমার আমরা বলছিলাম, দেখো তোমাদেরকে আমি পড়াইছি, যখন শিশু হবে, শিশু শিশু রিলেটেড কোনো এমসিকিউ হবে, সেটার উত্তর হচ্ছে নিয়ার আইয়ার। কি আইয়ার? নিয়ার আইয়ার। যখন শিশু বলবে তখন কি হবে? নিয়ার আইয়ার। বাকি সকল চিকিৎসায়, বাকি যত ধরনের চিকিৎসা আছে, তোমার ঘাস শক্ত হয়ে গেছে, ফ্রোজেন শোল্ডার, বা যত ধরনের চিকিৎসা, মাংসপেশির ব্যথা, অমুক ব্যথা তমুক ব্যথা, যাই বলুক না কেন, সব হচ্ছে ফার আইয়ার। বাকি সব জায়গায় কি হবে? ফার আইয়ার। কিন্তু মস্তিষ্কে টিউমার বললে, টিউমার বললে সেটা কি হবে? এমআরআই। উত্তর হবে সি। ভেরি গুড। উত্তর হবে কি? সি, এমআরআই। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা 9 নম্বর অ্যান্সার করি। জাল নোট শনাক্তকরণে, জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবা? জাল টাকা শনাক্তকরণে কি করি আমরা? ইউভি রশ্মি। বাচ্চাকালের এমসিকিউ 9 কি এ, একবার মুখস্থ বাচ্চাকালের এমসিকিউ, যে জাল নোট শনাক্তকরণে কোনটা? ইউভি রশ্মি। এবং আমরা সেখানে কিন্তু ইউভি ফসফোর দানা আছে, ফসফোর দানা, যেটা আসলে কালারটা চেঞ্জ করে। ফসফোর দানা কয়েকটা রং দেখবে লেখা আছে, একটা নীল, একটা সবুজ। ওকে ফাইন। বোর পরমাণুতে 10 নম্বর, বোর পরমাণুতে একটা ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে একটা পূর্ণ আবর্তন করতে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? কয়টা? সংখ্যা জিজ্ঞাসা করছে। 10-এর উত্তর দাও দ্রুত। 10 কি হবে? 10-এর উত্তর, যত নাম্বার শক্তি স্তর ততটা তরঙ্গ। কি বলছি কথাটা? যত নাম্বার শক্তি স্তর ততটা তরঙ্গ। কথা কি বোঝা গেছে ভাই? যত নাম্বার শক্তি স্তর ততটা ততটা পূর্ণ তরঙ্গ। ঝটপট আমাকে বলে দাও। ইয়েস। 10 কত? গ। কেন বলছি? চতুর্থ শক্তি স্তর, এই জন্য 4টা তরঙ্গ। যদি বলতো তৃতীয় শক্তি স্তর, 3টা তরঙ্গ। যদি বলতো 2টা শক্তি স্তর, তাহলে 2টা তরঙ্গ। কথা বোঝা গেছে? দ্বিতীয় শক্তি স্তর বললে 2টা তরঙ্গ, তৃতীয় শক্তি স্তর বললে 3টা তরঙ্গ, চতুর্থ শক্তি স্তর বলাতে 4টা তরঙ্গ। 4টা মানে তরঙ্গ বলতে অ্যাকচুয়ালি এই যে একটা আবর্তনে 4টা তরঙ্গ সৃষ্টি করবে। কথা কি বোঝা গেছে? সো আমরা এইভাবে অ্যান্সার করব। এবার আসি 11 নম্বর। সোডিয়ামের শিক্ষা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। সোডিয়াম রিলেটেড এমসিকিউ গুলা আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়ামের শিক্ষা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? দেখবা বইয়ে 2টা লেখা আছে, একটা 589.6 মানে 90-এর কাছাকাছি, আরেকটা সরাসরি 590, এই মানটা। একটা 590 আর একটা 589.6, মানে ঘুরে ফিরে ওই যে 590-এর কাছাকাছি। তো অ্যান্সার কি হবে? 590 ন্যানোমিটার। আচ্ছা, এবার দেখি রিডবার্গ ধ্রুবকের মান কত। সবাই খেয়াল করো, রিডবার্গ ধ্রুবকের মান কত? 12। ছটপট অ্যান্সার করো, 12 কত? ভেরি গুড। তোমরা শুধু এবিসি লিখলে হবে, ওই উত্তর লেখার দরকার নেই। তোমরা যদি ভাবো যে ভাইয়া 590 লিখি, সময় নষ্ট হবে, তুমি এবিসি লিখবা। চটপট এবিসি। খেলা হবে এবিসি দিতে। কথা বোঝা গেছে? খেলা হবে বলে না, খেলা হবে এবিসিডির মধ্যে। উত্তর আমরা লেখার দরকার নাই। আচ্ছা, 2টা বলছি, একটা 589.6 আর একটা 590। তো এখানে 89 কোথাও নাই, 590 আছে, এটাই ভালো। ওকে ফাইন। আচ্ছা, এবার আসি 12। রিডবার্গ ধ্রুবকের মান খেয়াল করো। এটা আবার কেউ দাগাই দিও না। এটা কি রিডবার্গ ধ্রুবক নাকি? এটা হলো প্লাঙ্কের ধ্রুবক। কি এটা? এইচ। এইচ এইচ কি? প্লাঙ্ক, ম্যাক্স প্লাঙ্ক। এই প্লাঙ্কের সমীকরণে প্লাঙ্কের ধ্রুবক আছে না, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমাদেরকে বলছে রিডবার্গ ধ্রুবক, এই যে খ 1.096 10⁻7 পার মিটার। এই হচ্ছে অ্যান্সার। 13 নম্বর চলে আসি, বলছে নিচের কোন সমীকরণটা সঠিক নয়? 13 নম্বর খেয়াল করো। ওকে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। এটা মানে কি ভাইয়া?
এটার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা। ভালো কথা। আমরা জানি তরঙ্গ সংখ্যা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে এটা ঠিক আছে। ওকে, সি বাই ল্যামডা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ মানে হচ্ছে, ওকে এটা তো সহজে দেয় আছে, সরাসরি নম্বর হিসাব, আলোর ব্যাগ ইন্টু এটা ফাইন, এটা নর্মাল বাচ্চা অঙ্ক, এটা একবার বাচ্চা। দেয়াল ইকুয়ালস টু এইচ মিউ, এটা ঠিক আছে, মিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা, ওকে ভাই ঠিক আছে। এটা আসি, সূত্র হচ্ছে ভাইয়া ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। সূত্র হচ্ছে কি, ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। ই এর সাথে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? নিচে থাকলে কি হয়, সমানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক হয়। তো এটা অ্যান্সার কি হবে, ঘ, এটা ভুল আছে। এটা ব্যস্তানুপাতিক দিলে জিনিসটা ঠিক হইতো। তাহলে উত্তর হচ্ছে 13D। তো আমরা যদি পরীক্ষায় আসে পারবো তো, একবার ছোট জিনিস, তুমি কি করবে, আগে একবার চোখ বুলাবা, গিয়ে দেখবা তোমার কাছে যেটা কমন সূত্র এটা আগে আগে মিলাবা, দেখবা যে এটাতেই ভুল দেওয়া আছে। বুঝতে পেরেছো? একটু কঠিনগুলোর মধ্যে সাধারণত ভুল দেয় না, সহজগুলোর মধ্যেই প্যাচ লাগাই দিছে। আচ্ছা চলে আসি এরপরে। ওকে, এবার তোমাকে উপরে চলে যেতে হবে, 14 নম্বরটা একবার উপরে। ওকে আসুক 14, আসুক 14, কোথায় 14, পেয়েছি 14। এবার দেখো প্লাঙ্কের ধ্রুবকের মান কত, একটু আগে পড়ে আসছি। প্লাঙ্কের ধ্রুবকের মান কত খেয়াল করো। প্লাঙ্কের ধ্রুবকের শুধু মান পড়লেও হবে না, প্লাঙ্কের ধ্রুবকের এককও পড়া লাগবে। আমরা জানি প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে এটা 6.626 10⁻³ জুল সেকেন্ড। খেয়াল করো, তোমাকে এই প্রশ্নের মধ্যে অপশনে জুল সেকেন্ড দেওয়া আছে, কিন্তু পরীক্ষাটা গিয়ে দেখবা, ভর্তি পরীক্ষাটা গিয়ে দেখবা এই অপশনটার মধ্যে লেখা আছে একই মান, এই 6.626 মানটা দিয়ে জুল পার সেকেন্ড বলছে, জাস্ট এককটা পাল্টাই দিছে। সো আমাদের কিন্তু এককটা বুঝে অ্যান্সার করতে হবে, কথা বুঝা গেছে? এখানে এককটা বলছে জুল সেকেন্ড, সো ফাইন, এটাই হচ্ছে আমার অ্যান্সার, কারণ এখানে আর কিছু দেয়া নাই। সো এখানে আমাদের টেনশন নাই, কথা বুঝা গেছে ভাইয়া? সো এটা উত্তরটা হচ্ছে সি, তাহলে 14 অ্যান্সার কি সি। আচ্ছা এবার আসি 15, বোর ব্যাসার্ধের মান কত? সবাই আমরা পারি, বোর ব্যাসার্ধের মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। শর্টকাট বললে কত, 0.53 অ্যাংস্ট্রম। তাহলে 0.53 বুঝতে পারছি, এই অ্যাংস্ট্রমটাকে মিটার নিলে বলতো কত, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এটা হচ্ছে 1 অ্যাংস্ট্রমের সূত্র। সো এটা হচ্ছে অ্যান্সার। এই 5.29 মানেই 5.3, কারণ দশমিকের পরে যদি 5-এর চেয়ে বড় হয় আমরা চাইলে সংখ্যাটাকে এক যোগ করে লিখতে পারি, তাই না? সো 5.29 যারা লিখতে পারি 5.3, শেষ, বাচ্চা অঙ্ক। নিচের কোনটা কম্পোজিট কণিকা, এটা আমাকে সবাই অ্যান্সার করো। নিচের কোনটা, 16 নম্বর, নিচের কোনটা কম্পোজিট কণিকা, দ্রুত। নিচের কোনটা কম্পোজিট কণিকা, দ্রুত। 16। দেখো অনেকে কি করবে জানো, অনেকে কি করবে, এই যে ভুলে ডিউটেরিয়াম দেখাই দিবে, ডিউটেরিয়াম কিন্তু না। কম্পোজিট কণিকা কোনটা, দেখো নাম কিন্তু কাছাকাছি, নাম কিন্তু একই কাছাকাছি। 16 কত, সি, ডিউটেরন। দেখছো কিনা, অনেকেই তোমরা পরীক্ষা হলে ডিউটেরিয়াম দেখাই দিয়ে আসবা। গতকালকে আমি একটা পরীক্ষা প্রশ্ন লিখছিলাম ওই যে ইয়াতে গ্রুপে, আমাদের ওই গ্রুপে প্রশ্ন ছিল এরকম যে নিচের কোন শিরাটি গ্লুকোজ পরিবহন করে। ওই প্রশ্ন সবাই অ্যান্সার করছে, অনেকে হ্যাপাটিক শিরা। ভাইয়া হ্যাপাটিক শিরা না, হ্যাপাটিক পোর্টাল শিরা, যেই পোর্টাল শিরা সে গ্লুকোজ পরিবহন করে, হ্যাপাটিক শিরা করে না। হ্যাপাটিক শিরা বলতে নর্মাল আরেকটা শিরা, বুঝছো কিনা? গ্লুকোজ পরিবহন করে কে, হ্যাপাটিক পোর্টাল শিরা, পোর্টাল কথাটা যেটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু দেখলাম প্রায় 700 জনের মতো পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে দেখলাম 100 জনের উপরে অ্যান্সার করছে হ্যাপাটিক শিরা। আরে গরু, প্রশ্নটা পুরোটা পড়া লাগবে, মানে পুরোটা পড়ে এরপর দাগাবা। আচ্ছা এরপর দেখি নিচের কোন জোড়া আইসোবার, আইসোবার, আইসোবার মানে কি রে, আইসোবার মানে হচ্ছে ভর সংখ্যা, আইসোবার ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই কোথায়, এখানে তুমি আমাকে উত্তর করো, কত নাম্বার? 17 কি হবে? 17 হচ্ছে ক, ভেরি গুড, কারণ এখানে দুইটারই ভর সংখ্যা 14, তাহলে এটা হচ্ছে ভর সংখ্যা যাদের সমান তাকে আমরা বলি আইসোবার। 18, নিচের কোন জোড়া আইসোটোন, টোন মানে কি রে, টোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা, তাহলে বলতে হবে কার নিউট্রন সংখ্যা এখানে সমান। বিয়োগ করে দিতে পারবা, এটা হবে না, 8 6 14, ওটা হবে না, 14 থেকে 6 গেলে থাকে 8 8, এই 16 থেকে 8 গেলে থাকে 8, ওকে ফাইন, তাহলে এই হচ্ছে সমান, তাহলে গ হচ্ছে আমাদের উত্তর, এই হচ্ছে নিউট্রন সংখ্যা। চলে আসি 19 নাম্বার, নিচের কোনটা ডি ব্রগলি সমীকরণে পরিচিত? ডি ব্রগলি, তোমরা জানো ডি ব্রগলি কিন্তু এমন একজন বিজ্ঞানী যিনি দ্বৈত ধর্ম, ইলেকট্রনের যে দ্বৈত ধর্ম, কখনো কখনো এটা কণা হিসেবে আচরণ করে, কখনো কখনো সেটা একই সাথে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে, এটাকে বলা হয় দ্বৈত ধর্ম। তো পরীক্ষা প্রশ্নটা এভাবে আসতে পারে, নিচের কোন সমীকরণটি দ্বৈত ধর্ম প্রকাশ করে, বা নিচের দ্বৈত ইলেকট্রনের দ্বৈত ধর্ম
কোন সমীকরণের মাধ্যমে আমরা জানতে পারি? এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। সেটা কি? বাচ্চা কাচ্চা সবাই পারে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এই হচ্ছে সেই দ্বৈত সমীকরণ ডি ব্রগলি। তাহলে আমরা পেয়ে গেছি 19-এর উত্তর কি হবে? 19 হচ্ছে বি। চলে আসি 20 নাম্বার, ঝটপট সবাই দ্রুত অ্যান্সার, দ্রুত। কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? কৌণিক ভরবেগের সমীকরণ কোনটা? কৌণিক ভরবেগ বাচ্চাকালে পড়ছি আমরা। এমভিআর ইকুয়ালস এটা হবে? হবে না, কারণ 2 পাই নাই, 2 লাগবে। এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই। ওকে, এটা হইছে, ভেরি গুড। তাহলে উত্তর হচ্ছে 20-এর উত্তর খ। ডাইরেক্ট মিলে গেছে, আমার প্যাচাপ্যাচির দরকার নাই। এমভিআর ইকুয়ালস টু এনএইচ বাই 2 পাই, এগুলো কিন্তু একটাও মিলে না। আচ্ছা, এবার আসি 21 নাম্বার। কোন নীতির ভিত্তিতে অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? তোমরা এটা ছোটবেলায় পড়ে আসছো, 3টা নীতি আছে আমাদের বই, তাই না? একটা আউবাউ নীতি, একটা হুন্ডের নীতি, আর একটা পাউলির বর্জন নীতি। আমাকে বলো তো কোনটার মাধ্যমে হয়? তাহলে 21-এর অ্যান্সার দাও সবাই, দ্রুত ঝটপট 21-এর অ্যান্সার বলো। কোনটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যস্ত করি? দ্রুত, কোনটার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যস্ত করে থাকি? কোন সূত্রের মাধ্যমে আসলে ইলেকট্রন বিন্যস্ত হয়? দ্রুত 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 দ্রুত। 21, আরে 20 বাদ, 20 খ, এটা শেষ। 20 সবাই বলতেছে 20, 20 খ, এই 20 বাদ, 20-এর কাহিনী শেষ। উত্তর হচ্ছে আউপাও। কারণ তুমি জানো আউপাও নীতিটা কেমন ছিল? যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, এরপরে আস্তে আস্তে, মনে আছে কিনা, এরপর আস্তে আস্তে উচ্চ শক্তির জায়গাতে যাবে, তাই না? বলতো দেখি 2s এ আগে ইলেকট্রন যাবে নাকি 2p তে যাবে? ছাগলও পারে 2s এর মধ্যে আগে যাবে, কারণ 2s এর শক্তি কম, এরপরে যাবে 2p তে। তো এটাই কিন্তু ছিল আউপাও নিয়ম। এবং আউপাও নীতিতে একটা জায়গা এরকম ছিল, যদি শক্তির মান সমান হয়ে যায় তাহলে যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, আমরা একটু পরে আবার প্র্যাকটিসে আবার দেখাই দিব, তোমরা এটা এমনিতে ইনশাআল্লাহ পারবা। 1s 2s 2p 3s 3p, এরপরে কিন্তু 3d তে না গিয়ে 4s এ যায়। কারণ কি? 3d এর ক্ষেত্রে আর 4s, ওকে, যা n এর মান বেশি সেটাতে আগে যাবে। ওকে, ঠিক আছে। যার n এর মান কম, আমি খুবই দুঃখিত, যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন যাবে, তাই তো? আচ্ছা, উত্তর হচ্ছে আহ্বান নীতি, ভেরি গুড। এবার আসি আমরা এখানে নিচে চলে আসি, নিচে হচ্ছে মৌলের যে কোনো উপশক্তি স্তরে, 22 নাম্বার, খেয়াল করো 22 নাম্বার, মৌলের যে কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র। খেয়াল করো, উপশক্তি স্তরের সূত্র কি? প্রথম কথা ভাইয়া, উপশক্তি স্তর আমরা বাই করি কিভাবে? উপশক্তি স্তর আমরা কিভাবে বাই করি? কোন একটা মৌলের উপশক্তি স্তর বের করার সূত্র হচ্ছে 2l+1, 2l+1, উপশক্তি স্তরের সংখ্যা কত? 2l+1। কিন্তু বলছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তার মানে প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকবে? তোমরা সবাই জানো প্রত্যেকটা উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা করে। তাহলে কি হবে এটা? এটা হবে 2 × 2l+1, কারণ উত্তর হচ্ছে সি, 2 × 2l+1। যদি পরীক্ষায় এটা এভাবে আসতো যে উপশক্তি স্তরের সংখ্যা কত, তাহলে 2l+1। কিন্তু বলছে ইলেকট্রন, উপশক্তি স্তরে ইলেকট্রন কত করে, কয়টা আছে? প্রত্যেকটা 2টা করে, তাহলে 2 × 2l+1, খেলা খতম। চলে আসি এরপরে কোন অঞ্চলে, 23, কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্রাকেট সিরিজ উদ্ভব ঘটে? তোমরা মোটামুটি হাইড্রোজেন বর্ণালী সবাই পারো। লাইমেন ছিল, মনে আছে? প্রথমটা হচ্ছে লাইমেন, এরপর হচ্ছে বামার, এরপর বাকি সব, বাকি সব শেষ। লাইমেন বামার বাকি সব আমি বলবো না। লাইমেন হচ্ছে একমাত্র ইউভি অঞ্চলে লাইমেন। বামার 2 নম্বর, যেটা এটা হচ্ছে দৃশ্যমান, মানুষ যা দেখে সবই 2 নম্বর। বামার হচ্ছে 2 নম্বর, মানুষ দেখে মানে দৃশ্যমান, দৃশ্যমান মানে 2 নম্বর, মানুষ মানে 2 নম্বর বর্তমানে ম্যাক্সিমাম। সো এটা গেল 2 নম্বর। এবার বাকি যা আছে সবাই কিন্তু আইআর, বাকি যা আছে ব্রাকেট পেশেন্ট ফুন যা আছে সবাই কি আইআর, অবলোহিত। তাহলে বলো তো উত্তর কি হবে? 23-এর উত্তর, 23-এর উত্তর হচ্ছে গ, আইআর, ভেরি গুড। 24, DXY অরবিটালে কয়টি লোব থাকে? DXY অরবিটালে কয়টা লোব থাকে? DXY, দ্রুত উত্তর করো। 24 দ্রুত উত্তর করো। DXY অরবিটালে কয়টা লোব থাকে? খেয়াল করো, ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির। কি আকৃতির? ডাবল ডাম্বেল, এ একটা, তাই না? লোব কয়টা? 1 2 3 4, কয়টা লোব থাকে? 4টা লোব। তাহলে DXY অরবিটালে কয়টা লোব থাকে? 4টা লোব থাকে। কয়টা লোব? 4টা। আচ্ছা, এরপর আসি এর পরেরটা, 25 নাম্বার। বলছে এইটা প্রতীক বাই করতে, বাচ্চা কালের জিনিস। 25 বলো তো কত হবে? 25 বলো কত হবে? 25, n = 2, l = 1, m এর মান 1, প্রতীক কোণ আছে। প্রথম কথা খেয়াল করে 2। ওকে, তাহলে যে কোনো একটা হতে পারে, 2p সবই লেখা আছে। l এর মান বলছে 1, তার মানে বুঝে গেছি p, l এর মান 1 মানে p। আচ্ছা, এটা একটু মজার বিষয় আছে।
এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, এম এর মান হবে 3টা, -1, 0, +1। এখন এইটা আমাদের নতুন বই একটু চেঞ্জ আসছে কিরকম? বেসিক কথাটা হচ্ছে এটা আমরা এভাবে লিখি, এটা আমরা লিখি -1 +1 সবার লাস্টে 0। এই লেখার সিস্টেম হচ্ছে এটা, -1 +1 সবার লাস্টে 0, এইটা হচ্ছে সিস্টেম। বুঝছো কিনা? এই পি এর ক্ষেত্রে তোমরা দেখবা হাজার বই সিস্টেমটা লিখে দিছে, যদিও আসলে আমরা এইভাবে করে অভ্যস্ত না, আমরা ওই এমনিতে লিখতেই অভ্যস্ত। তারপরে খেয়াল করো -1 +1 0, এটা হিসেবে অ্যান্সার। খেয়াল করো প্রথমটা হচ্ছে px, 2px, পরেরটা 2py, পরেরটা হচ্ছে 2pz। বলো তো 2py এর বেলায় মান কত হবে? +1। আমাকে এটা বলছে কি m এর মান +1, তাহলে উত্তর হচ্ছে 2py। এইটা হচ্ছে 25-এর অ্যান্সার খ। 25 হচ্ছে, হ্যাঁ অনেকেই 2pz পড়ছে, আমি বুঝছি এটা। ওকে, আমি বুঝেছি যে এটা অনেকেরই ভুল হবে। হ্যাঁ, কিন্তু আমাদের এই বইয়ে অ্যান্সারটা কিন্তু 25-এর খ দিছে। এখন দেখো যদি স্যার এই বই থেকে প্রশ্ন করে, বইয়ের পিছনে এমসিকিউ অ্যান্সারটা দেয়া আছে এরকম, এবং আসলে কিন্তু লজিক্যালি এটা হয়। তুমি বইটা খুলে, হাজার বইটা খুলে এই পার্টটা তুমি দেখবা এটা পাবা। এবং আগেরটা যেটা, এটাও দেখো বইয়ের জায়গাতে লেখা আছে, প্লাস বিভিন্ন বইয়ে করছে এটা। হ্যাঁ, আমরা বেসিক্যালি এই রুলসটাই নর্মালি ফলো করতাম, কিন্তু এই হাজার বই তুমি দেখবা এইটা তুমি সুন্দর করে বক্স করে স্যার দিয়ে দিছে, এই জিনিসটা আসলে এরকম ভাবে হবে। ঠিক আছে, নো টেনশন, ভুল হইলেই তো সমাধান হবে নাকি? আচ্ছা, চলে আসছে 26। নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? সবচেয়ে কম কোনটার? এটা বাচ্চা প্রশ্ন। শক্তির মান কেমনে বাই করে? ডি এর মান কত? 3 + 0 1 2, তাহলে 3 + 2, 4 + 0, 4 + পি এর মান হচ্ছে 1, 3 + 0। কোনটার শক্তি সবচেয়ে কম? সবাই বুঝতে পারতেছি, অ্যান্সার হচ্ছে ডি। 26-এর অ্যান্সার কি? ডি। 3s এর শক্তি সবচেয়ে কম। যোগ করলে আমরা পাচ্ছি মাত্র 3 হইছে, এটা হইল 5, এটা 4, এটা 5, ওর শক্তি সবচেয়ে কম। আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? ভাই দেখো তোমাকে একটু আগে পড়াইছি, 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে, মনে আছে, 10⁻⁻10 মিটার। এখন তোমাকে বলছে এটা সেন্টিমিটার বাই করতে। সবাই ঝটপট আমাকে বলো 27-এর উত্তর কি হবে? 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার? ঝটপট 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 অ্যান্সার করো। তাহলে আমরা পড়তেছি 27 নাম্বার। 27 কত বলো? ইয়েস, 27 উত্তর হচ্ছে সি। ভেরি গুড, সি। কারণ কি? 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। মিটারকে সেন্টিমিটার নিতে কি করতে হয়? 10 স্কয়ার দিয়ে গুণ করতে হয়। তাহলে গুণ করলে কি হবে? 10⁻⁻8 এত সেন্টিমিটার। সেটা উত্তর হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। এরপর একটু বড় অঙ্ক, এটা আমরা পড়বো না, এত বড় অঙ্ক আসলে ক্যালকুলেশন করাটা আমার জন্য খুবই টাফ। তারপরে তুমি চাইলে করতে পারো, তরঙ্গ না, এটা খুবই টাফ বুঝছো। আর এর মান বসানো, এটা অনেক বড় অঙ্ক। এই ধরনের ম্যাথ পাইলে আমরা একবার লাস্টের জন্য রেখে দিব, যদি সুযোগ থাকে করবো, বাট এত বড় অঙ্ক পরীক্ষা হলে সাধারণত আসে না। কথা বুঝতে পারছো? তো অনেকে বলে ভাই এটাকে মুখস্থ করে ফেলবো, আসলে কয়টা অঙ্কের উত্তর তুমি মুখস্থ করবা, তাই না? সো এই ধরনের ম্যাথ খুবই কম, যেগুলো যখন আগে ক্যালকুলেটর ছিল তখন আসতো। যেহেতু ক্যালকুলেটর নাই, সো এত কঠিন টাইপের ম্যাথ আসবে না। হ্যাঁ, চাইলে তুমি মানটা বের করতে পারো, নর্মালি হচ্ছে সূত্র যেটা আছে 1/λ দিয়ে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে করতে পারো RH/1/n1² - 1/n2²। এই সূত্র দিয়ে তুমি চাইলে করতে পারো, বুঝছো, বাট আমার কাছে এটা প্রেফারেবল না, কারণ যেহেতু এই ধরনের ম্যাথ এখন আর আসে না, ক্যালকুলেটর যেহেতু নাই। আচ্ছা, এটা গেল 29। তৃতীয় শক্তি স্তরের জন্য অ্যাম্পিয়ার এর মান নিচের কোনটা? তৃতীয় শক্তি স্তর, আমরা জানি অ্যাম্পিয়ার = NH/2π। তাহলে তৃতীয় শক্তি স্তরের বেলায় n এর মান হবে 3, শেষ। n এর মান 3 কোথায় পাচ্ছি? এই যে 3h/2π। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে 29-এর অ্যান্সার কি হবে? 29-এর অ্যান্সার হচ্ছে সি। 30 নম্বরে চলে আসি। 30, কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? বাচ্চা এমসিকিউ পড়ে আসছি আমরা। রাদারফোর্ড মডেল। কোন মডেল? রাদারফোর্ড। রাদারফোর্ডকে বলা হয় সৌর মডেল। কারণ কি? সৌরজগতের সাথে কল্পনা করা হয়েছে, এবং এটাকে বলা হয়েছে কি? ভুল, তাই না? বলছে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা এটা, যেটা এই যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, সৌরজগতের গ্রহগুলো এই করে, হ্যান করে, ত্যান করে, অনেক কিছু আছে না? তো এটা হচ্ছে সেই সৌর মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেল। শেষ, দ্রুত। এরপরে দেখো, এটাও একটু কঠিন। এই জাতীয় ম্যাথগুলা একটু কঠিন, বাট এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে বাসার মধ্যে, একটু করে নিও যদি তুমি চাও। E=hc/λ, তাই না? আচ্ছা, তোমাকে কি বলছে? ফ্রিকোয়েন্সি কত বাই করতে বলছে। ফ্রিকোয়েন্সি তরঙ্গ, এটা তো কিছুই লাগবে না, বলছে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি v=f λ। v=f λ। খেয়াল করো, ভি এর মান কত? আলো যেহেতু বলছে, আলোর ব্যাগ কত? 3 × 10⁸ এত মিটার/সেকেন্ড। এফ বাই করতে বলছে, ল্যামডা কত বলছে? 486.7 ন্যানোমিটার বলছে।
ন্যানোমিটার রাখলে কিন্তু হবে না, মিটারে নিতে হবে। 1 ন্যানোমিটার সমান 10⁻⁻9 মিটার। 10⁻⁻ কত? -9 মিটার। 10⁻⁻9 মিটার। সো 10⁻⁻9 গুণ করতে হবে এটাকে, 10⁻�9। বুঝা গেছে? সো এবার ভাগটা করতে হবে। তাহলে 486, তুমি বলছো ভাইয়া সারছে, কি দিলেন বাগে না আমারে? 400 খুব সহজ, খেয়াল করো, 486 7 10 ইন্টু 10⁻�9। আচ্ছা খুব সহজ আমি বলবো না, একটু প্যাচ আছে এটার মধ্যে। তো এর কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে, দেখো আমি সব মুছে ফেলি। প্রথম কাজ হচ্ছে এখান থেকে তুমি আগে এই যে সংখ্যাটা দেওয়া আছে, এটা খুব টাফ হইলে আর কি, খেয়াল করো। 3 ইন্টু 10⁸ কি করবা? 3 আমি লিখলাম 300, দুইটা শূন্য নিয়ে আসলাম, থাকলো 10⁶। এখানে কি করব? 48.6 নিয়ে গেছি, তাহলে এখানে আমি আরেকটা 10 বাড়াই, ওকে 10⁻10। বাস, এবার খেলা শেষ। এবার তুমি 300কে ভাগ করবা 48 দিয়ে, দেখবা কত কাছাকাছি আসে, এরকম একটা মান তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখবা 4 6 24, 6 পয়েন্ট সামথিং, এই দুইটার মধ্যে একটা হবে উত্তর। তো বুঝতে পারছো এটা খুবই ক্লোজ, খুবই কাছাকাছি মান। এটা ক্যালকুলেটর ছাড়া করা খুবই টাফ। এটা আসলে এই ধরনের ম্যাথ আসবে না আশা করি, এই ধরনের ম্যাথ আসলেও স্কিপ করে চলে যাবা। 32, কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? ফ্রিকোয়েন্সি বেশি হবে কার? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ফ্রিকোয়েন্সি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হইলে কম্পাঙ্ক কম, তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে কম্পাঙ্ক বেশি, তাই না? এই হিসাব ব্যস্তানুপাতিক। সেখানে ফ্রিকোয়েন্সি বেশি হবে কার? যার তরঙ্গ দৈর্ঘ্য কম। এখানে যারা আছে এদের মধ্যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? সবচেয়ে কম হচ্ছে এক্স রশ্মি। এই এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার ফ্রিকোয়েন্সি বেশি। বাচ্চা সূত্র, ওই যে এসি বাই ল্যামডা, মনে নাই? বাচ্চা গেল জিনিস এগুলো, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা বা সি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এই দুইটা পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? অসীম দূরত্ব থেকে ইলেকট্রন তৃতীয় শেলে আসলে 33, দ্রুত অ্যান্সার করো। লাইমেন বামার, এরপরটা কি? 3-এর জন্য কি? দ্রুত অ্যান্সার করো। লাইমেন বামার 3-এর জন্য কি হবে? লাইমেন বামার 3-এর জন্য কি হবে? দ্রুত অ্যান্সার করো 33 নাম্বারটা। লাইমেন বামার, লাইমেন বামার, এরপরটা কি হবে? প্যাশ্চেন। ভেরি গুড। লাইমেন বামার, এরপরে প্যাশ্চেন, এরপরে ব্র্যাকেট, এরপরে ফুন্ড, সবার লাস্টে হলো হামফ্রিস বা হ্যামফ্রিস। ওকে, ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম ব্যতিক্রম সবাই পারে, ছোটবেলায় সবাই পড়ে আসছে, একটা কপার আর একটা ক্রোমিয়াম। এই দুইটার বেলা দেখা যায় ওই যে কপার ক্রোমিয়ামের বেলা কি হয়? 3d5 4s1, এটা চেঞ্জ হয়, মনে আছে? এগুলো তুমি 9-10-এ পড়ছো। কপারের বেলা কি হয়? 3d10 4s1, তাই না? ছোটবেলায় তুমি পড়েছো। তো এটা হচ্ছে ক্রোমিয়াম দেয়া আছে, যদি কপার থাকতো তাহলে হয়তো বা ক্রোমিয়াম নয় কপার হইতো। এই জিনিসই লেখা আছে। আচ্ছা এবার খেয়াল করো 35 নাম্বার, নিচের কোন অরবিটাল কোনটার ভিতরে আউফবাউ নীতি মানা হয় নাই? বলতো কোনটার ভিতরে আউফবাউ নীতি মানা হয় নাই? খেয়াল করে, কিন্তু হুন্ডের নীতি বলা হয় নাই, বলছে আউফবাউ নীতি। কোনটার ক্ষেত্রে আউফবাউ নীতি মানা হয় নাই? আউফবাউ নীতির বেলায় খেয়াল করো, 2s এর পরে 2p আসবে, এটাই নর্মাল। ভেরি গুড। 2s এর পরে, এটা আমি নিজেও প্যাচ লাগাই ফেলছিলাম একবার। 2s এর পরে দেখো 2p আসবে, 3s এর পরে 3p আসবে, এটাই নর্মাল। 5s এর পরে কি 5p আসবে? না, 5s এর পরে কি আসবে? 4d, এরপর আসবে 5p। সো এটা কিন্তু অ্যাবনর্মাল। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ। কথা বোঝা গেছে? অ্যান্সার কি? গ। অ্যান্সার কি? গ। 4s এর পরে 3d। ওকে ফাইন, এটাও ঠিক আছে। ওতে তোমরা লাইভ কি কেটে গেল নাকি? ওকে, লাইভ কি শেয়ার করে দিছো সবাই? ঠিক আছে, গুড গুড বয়েজ, গুড গার্লস। M3+, খেয়াল করো 36, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত হবে? খেয়াল করো, M3+, তাহলে M যখন 3টা ইলেকট্রন ত্যাগ করে তখন তার নাম হয় M3+, ঠিক কিনা? আচ্ছা, বলছে 3টে ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এই অবস্থায় সে আছে। এখন এই অবস্থায় তার ভিতরে 23টা ইলেকট্রন আছে। তার মানে যদি ইলেকট্রন ত্যাগ না করতো তাহলে 23 যোগ 3, তার ভিতরে আগে ইলেকট্রন কটা ছিল? 26টা। কয়টা ছিল? 26টা। 26টা থেকে 3টা দিয়ে দিছে, দিয়ে M3+ হইছে। এরপরেও তার ভিতরে 23টি ইলেকট্রন আছে। আগে কয়টা ছিল? 23 যোগ 3 26। তার মানে পারমাণবিক সংখ্যা কত হবে? 26। এই হচ্ছে অ্যান্সার। 36 অ্যান্সার কি? ডি। ভেরি গুড, তোমরা তো ভালো স্টুডেন্ট সবাই, ভেরি গুড। अब খেয়াল করো, ক্রোমিয়াম পরমাণুতে কয়টা বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? ক্রোমিয়াম, তো ক্রোমিয়াম তো আমরা সবাই মুখস্থ পারি একবারে। লাস্টে কি হয়? 3d5 4s1, তাই না? 3d5 4s1, লাস্টে এটা পাই।
যেটা ব্যতিক্রম ছিল, ক্রোমিয়াম ব্যতিক্রম, আবার কপার ব্যতিক্রম। কত আছে 3d5 4s1, 3d5 প্রত্যেকটা কিন্তু একটা একটা করে, এই যে 3d5 1 2 3 4 প্রত্যেকটা কয়টা করে, এই যে খেয়াল করো 3d5 এর মধ্যে প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে, এক এক, এই যে একটা একটা করে এক এক এক, প্রত্যেকটা কিন্তু এখানে অযুগ্ম। 4s যেটা আছে এটাও একটা সিঙ্গেল, তাহলে মোট অযুগ্ম ইলেকট্রন কত 6টা। 37 এর অ্যান্সার কি, 37 এর অ্যান্সার হচ্ছে 6। খেয়াল করো 38 নিচের কোন পরমাণুতে, 38 নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে, খেয়াল করো ডি অরবিটালে ইলেকট্রন আছে কোন পরমাণুতে, ডি অরবিটাল। তো ডি অরবিটালে আমরা জানি ডি অরবিটালের মধ্যে কারা কারা আছে, পটাশিয়াম তো না, ক্যালসিয়াম না, আর্গনও না, উত্তর হচ্ছে স্ক্যান্ডিয়াম। এটা আমরা খুব ভালো মতোই পারি, কারণ স্ক্যান্ডিয়ামের যে আয়ন সে কিন্তু শুধু ডি অরবিটালের মূলক, সে কিন্তু অবস্থান্তর মৌল হবে না, ঠিক আছে, সে কিন্তু শুধুই ডি অরবিটালের মানে একটা মৌল, সে কিন্তু অবস্থান্তর মৌল হবে না। কারণ কি, স্ক্যান্ডিয়ামের যে আয়ন স্ক্যান্ডিয়াম 3+, তার ভিতরে দেখা যায় ডি অরবিটাল পুরোপুরি মোটামুটি জিরো হয়ে যাবে। নিয়ম হচ্ছে যদি ডি অরবিটাল পূর্ণ হয় বা জিরো হয় তাহলে হবে না, অবশ্যই সেখানে কিছু ইলেকট্রন থাকতে হবে, তখন আমরা তাকে বলবো অবস্থান্তর মৌল, ডি যদি আংশিক পূর্ণ হয়। যাই হোক, এর উত্তর হচ্ছে স্ক্যান্ডিয়াম। আচ্ছা, তো 38 উত্তর হচ্ছে ডি। 39 কোন বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, কোন বিকৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? আচ্ছা, বলতে পারো ভাইয়া এটা তো অনেক কঠিন ম্যাথ, কিন্তু এটা কি করব, অবশ্যই এটা করবা। কেন করবা, কারণ দেখো এখানে কিন্তু মানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ কোথায়, চেঞ্জ শুধুমাত্র tan এর পাওয়ারে বা tan রিলেটেড সামথিং। তার মানে তুমি যদি শূন্য কয়টা আছে বা tan এর যে হিসেব তুমি যদি এইটা বের করতে পারো, তোমার মোটামুটি কাজ শেষ। কথা কি বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, চলে আসি এবার এরপরটা খেয়াল করি। আচ্ছা, এরপরটা খেয়াল করি 38 তো বলছি, হ্যাঁ 39 যেটা বলতেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তাহলে খেয়াল করে শক্তি মান বাই করে E = hc/λ। E এর মান কত 6.626 × 10⁻³ C এর মান কত রে, C এর মান হচ্ছে 3 × 10⁸ 3 × 10⁸ আর ল্যামডা বলছে এখানে কত, ল্যামডা আছে এখানে 820 ন্যানোমিটার, মানে 820 × 10⁻৯, 820 × 10⁻৯। বাস, এবার তোমার প্রথম কাজ হচ্ছে আগে এই 10⁻⁴ এর যে হিসেবটা আছে, তোমার প্রথম কাজ হচ্ছে আগে 10⁻⁴ এর যে হিসেবটা আছে এই 10⁻⁴ হিসেবটা আগে তুমি শেষ করবা, তাইলে দেখবা তুমি সুন্দর মতো এখানে একটা ঝটপট একটা অ্যান্সার পেয়ে গেছো। কথা কি বোঝা গেছে? ওকে, একটা মিনিট একটু ওয়েট করো, আমি একটু গিটটা খুলে আসি। ওকে ওকে, চলে আসছি, আবার চলে আসছি, একটু চলে গেছিলাম, চলে আসছি। ওকে ঠিক আছে, আমি এবার চলে আসছি, মাঝখানে আমি চলে গেছিলাম। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি বলো তো কি, সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা? মাঝখানে দরজা খুলতে চলে গেছিলাম। আর যাই হোক, সবাই শুনতে পাচ্ছ নাকি মাইক ডিস্টার্ব করতেছে বলো তো? শুনতে পাচ্ছ সবাই? ওকে, শুনতে পাচ্ছ, ভেরি গুড। দাঁড়ো মাইকটা একটু ঠিক করে নি, মাইকের কলিজার বুদ্ধা সব বেরিয়ে গেছে। ওকে, আই থিঙ্ক রাইট নাও ঠিক আছে। ওকে ঠিক আছে, খেয়াল করে দেখো তাহলে উত্তর কি হবে। 38 বলছি, 39 বুঝছো তো? তুমি দশমিকের হিসেবটা বের করবা কিভাবে, আগে 10⁻⁴ হিসেবটা করবা, তাইলেই তোমার উত্তরটা মিলে যাবে। এবার আসি ভাইজান 40 চলে আসি, এটা তুমি নিজে করবা এখন, হ্যাঁ নিজে করবা, সুন্দর করে 10 এর হিসেবটা বাই করবা, তারপর হচ্ছে দেখবা খুব শর্টকাট 318, নিচে 820 আছে, এখানে 8 পয়েন্ট ধরে দশমিক 10 এর কাজ করবে, শুধুমাত্র 10 এর কাজ, শুধুমাত্র শূন্যের কাজ, দশমিকটা সরাবা, দশমিকটা আগে আনবা পিছনে আনবা এরকম। আচ্ছা হ্যাঁ, মাইকের কলিজা গুর্দা বেরিয়ে গেছিল, ক্লিয়ার শুনতে পাচ্ছ? চলে আসি। ওকে 40
নিচে কোন অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক কোথায় থাকবে? যেখানে ইলেকট্রনটা ক্লোজ, খুব কাছাকাছি, সেখানে হচ্ছে সর্বাধিক, ঠিক কিনা? আমরা জানি এস অরবিটালের বেলায়, এস এর বেলায় কিন্তু মোটামুটি ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম থাকে, সবচেয়ে বেশি থাকে। এস অরবিটাল যেহেতু গোলাকার, সেখানে দেখা যায় এস যেহেতু গোলাকার এবং এটার ভিতরে ইলেকট্রনটা কম্প্যাক্ট অবস্থায় থাকে এস এর ভিতরে। তো এখন কথা হচ্ছে ভাইয়া কোন এস, 1s 2s না 3s? ডেফিনেটলি যেটা 1s মানে কি আকারটা ছোট, 2s মানে পরে আছে, আরো পরে, 3s মানে আরো পরে আছে, যেটা 1s সে সবচেয়ে ঘন, সবচেয়ে কাছে আছে। উত্তর হচ্ছে 1s। তাহলে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে 40 খ, 1s। ভেরি গুড। 41 খেয়াল করো, ওই আবারও সেই একই তরঙ্গ দৈর্ঘ্যের একটা ম্যাথ, একই সূত্র, hc/λ, ওটা ধরে করতে পারো। একটু বড় হাবিজাবি ক্যালকুলেশন, এবং এগুলো বর্তমানে মেডিকেল এখন আর আসে না, আগে এক সময় আসতো যখন সেগুলোতে আগে পসিবিলিটি ছিল, যখন ক্যালকুলেটর ছিল। বাট এখন যেহেতু ক্যালকুলেটর নাই, সো এটা নিয়ে আসলে কোনো প্যারা নাই, কারণ এই ধরনের ম্যাথ এখন আর দেয় না, এখন খুবই সহজ সহজ জিনিস দেয়। চলে আসি আবার 3D অরবিটালের জন্য। 3D অরবিটালের জন্য এম এর মান নিচের কোন সেট ঠিক হবে? বলো। 3D, খেয়াল কর, 3D জন্য কি হবে? এম এর মান কোনটা সঠিক হবে? কোন সেট? 3D। ডি এর মান কত রে? ডি এর মান কি 2 নাকি 3? আমাকে এটা উত্তর করো আগে। ডি এর মান কত, 2 নাকি 3? ডি এর মান হচ্ছে 2 নাকি 3? ডি এর মান হচ্ছে 2। দেখো অনেকেই 3D দেখে ভুলে এটা দাগায় ছিল না আবার অনেকে ভুলে 3 দেখলে আবেগে এটা দাগায় ফেলে, -3 -3 +3 হবে না কিন্তু। 3D বলছি, 3D বলছি, ডি বলছি না, ডি এর জন্য এম এর মান হচ্ছে কত হবে? ডি হচ্ছে 2, তাহলে 2 এর জন্য এম এর মান কত? -2 -1 0 +1 +2। মনে আছে তো যে এল এর মান যদি 2 হয়, এম এর মান কত হবে? -2 -1 0 +1 +2। এই হচ্ছে সি। তাহলে 42 এর आंसर কি হবে? সি। 43 লাইমেনের বেলা মান কত বলো? লাইমেনের বেলা n1 কত? লাইমেন দ্রুত 43 এর आंसर বলো, দ্রুত 43 এর आंसर। হ্যাঁ বলো 43 এর आंसर বলো, 43 দ্রুত, 43 এর आंसर দ্রুত। লাইমেন সিরিজ কিছু ছাগল বলছে 2, এই ছাগল 2 কেমনে হয়? নাকি কোন 2 বলতেছো? মনে হয় তোমরা উপরে 2 বলতেছো। ওকে ঠিক আছে, ভালো কথা। লাইমেন সিরিজের মান হচ্ছে 1, কারণ লাইমেন হচ্ছে 1, বামার কোনটা? 2। লাইমেন, বামার, পেস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, মনে আছে তো সিরিয়ালটা? তো মান কত? 1। 44 পরমাণুর কোন দুটি কণিকার সংখ্যা পরস্পর সমান? সাধারণত কোনো একটা পরমাণুতে আমরা জানি ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, এই দুটো জিনিস থাকে সমান। তাহলে উত্তর হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন, এই যে ডি। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা থাকে সমান, তাই না? যে ধরো তোমাকে বললাম নাইট্রোজেন, ওকে, তার ভিতরে 7টা ইলেকট্রন 7টা প্রোটন আছে, সমান সমান কাহিনী। আয়নের বেলায় গিয়ে চেঞ্জ হবে। উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা? যোগ করো, যোগ করে আমাকে বলো 45 কত? যোগ করে আমাকে বলো উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটা, জাস্ট যোগ করো। এস এর মান মনে রাখবা 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান 2, এফ এর মান হলো 3। এবার জাস্ট যোগ করো। ডি এর মান কত বলছি? 2, এফ এর মান হচ্ছে 3। এবার যোগ করে আমাকে, আমরা বুঝতে পারতেছি উত্তর হবে 4f। উত্তর হবে কি? 45 উত্তর হচ্ছে এ, 4f। ভেরি গুড, ভেরি গুড। আবির, জান্নাত, সাদিয়া, প্রিয়া, সুনন্দ, আদিল, আনায়েত, তাসবি, ভেরি গুড। মুদাসির রহমান, ভেরি গুড। পি অরবিটালের আকৃতি খেয়াল করো, 46। পি অরবিটালের আকৃতি নিচে কোনটা? পি অরবিটাল কি ডাম্বেল নাকি ডাবল ডাম্বেল? অবশ্যই ডাম্বেল। আর ডাবল ডাম্বেল কোনটা? ডি অরবিটাল। ডি অরবিটালের আকৃতি হচ্ছে ডাবল ডাম্বেল, তাহলে পি কেমন হবে? ডাম্বেল। 46 সি। 47 নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? আচ্ছা, এটা প্রশ্নটা খেয়াল করো, পি ব্লকে কারা আছে, এটা একটু সুন্দর জিনিস, খেয়াল করো। তুমি যদি বসে বসে হিসেব করতে যাও একটু টাফ, খেয়াল করো, কারণ প্রত্যেকটা জিনিসের পাওয়ারের সঙ্গে তোমাকে বাইক করতে হবে, এটা খুবই প্যারাদায়ক। সো একটু কৌশলী তুমি করতে পারো। কেমন? খেয়াল করো, ধরো আমরা যদি পর্যায় সারণী চিন্তা করি, পর্যায় সারণী প্রথমে হচ্ছে এস ব্লক মৌল, মাঝখানে হচ্ছে সব ডি ব্লক মৌল, আর এই পাশে আরেকটা উঁচা হয়ে আছে, এটা কি? পি ব্লক মৌল, তাই তো? আচ্ছা, আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলার পারমাণবিক সংখ্যা কিন্তু সবাই মোটামুটি জানি। কি কি বলতো? নিষ্ক্রিয় হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, মনে আছে এগুলো না? আচ্ছা, তাহলে 2, 8, 10, 18, 36 এই ছিল আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর পারমাণবিক সংখ্যা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমি তোমাদেরকে একবার ক্লাসে শিখাইছিলাম যে পারমাণবিক সংখ্যা যদি আমি নিষ্ক্রিয় গ্যাসগুলো জানি, আমি যে কোনো গ্রুপ পর্যায়ে বের করতে পারবো ইনশাআল্লাহ, বের করা খুবই ইজি। আচ্ছা যাই হোক, তো খেয়াল করো, তো তার মানে এই দেখো 36-এর চেয়ে 4-5 ঘর পিছনে যারা আছে, 32, 33, 34, 35, এরকম যারা 4-5 ঘর পিছনে আছে সবাই কি? পি ব্লক মৌল। একইভাবে এখানে 3-4 ঘর, 4-5 ঘর পিছনে যারা আছে,
এই ধরো 7, 8, 9, 10, এখানে ধরো 15, 16, 17, 18, 31, 32, 33, 34, 35, এরকম 4-5 ঘর যারা আছে সবাই মোটামুটি পি ব্লক মৌল। এটা হচ্ছে গড়ে একটা অ্যান্সার বলে দিলাম। তাহলে বলছি 33, 36 এর কাছাকাছি না, মাত্র 3 এর কাছাকাছি আছে, সো তারা হচ্ছে অবশ্যই পি ব্লক মৌল। তাহলে খেয়াল করো এখানে দিয়ে আছে 33, তাহলে এটা হচ্ছে পি ব্লক মৌল। তুমি বলতে পারো ভাইয়া 3 কি হবে? না, 3 কিন্তু 2 এর নিচে না, 2 এর পরে। 2 এর পরে যখন আমরা যাব তখন আমরা 3 পাবো, ওই যে এস ব্লকে। এদিকে এস না, এদিকে হচ্ছে এস, সো আমরা এখানে গেলে পাবো এস ব্লকে 3 পাবো। খেয়াল করে দেখো 11 যদি বলি, 10 এর পরে এদিকে পাবো 11, কিন্তু 10 এর এই 7, 8 যদি 8 তো না, সরি 2, 8, আমি 2, 8 লিখলাম কেন? ওকে 2, 8, 2, 8 ঠিক আছে। তারপরে 18, 10 না 18, তো 18 পরে কিন্তু 9, 10, 11 কিন্তু সব এদিকে, 9, 10, 11 কিন্তু এদিকে। আচ্ছা এরপর খেয়াল করে দেখো, আমি কি 8 কি ভুল লিখছি না? 8 তো ভুল লিখছি, 10 হবে তাই না? আমি একটা সংখ্যা বেশি লিখছি। খেয়াল করো 2, 10, 18 এইভাবে ছিল, তোমরা তো কেউ ঠিকও করলো না। হ্যাঁ ভেরি গুড, 10 হবে, এই তো গুড, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা পারবো এটা, ঠিক আছে। তাহলে পি এর কাছাকাছি, যে 36 এর কাছাকাছি এ পি ব্লক মৌল। 43 হবে না, 43 হবে এই পাশে চলে আসবে, হবে না। আচ্ছা এবার খেয়াল করি, নিচে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়? ওই যে আমরা পড়ছিলাম কপার এবং ক্রোমিয়াম, এগুলোর মধ্যে খালি প্যাচ, এই যে ক্রোমিয়াম আছে এখানে, উত্তর হবে ক্রোমিয়াম। এটা এদের বেলা আব্বর নীতিও ঝামেলা, হুন্ডের নীতিও ঝামেলা, সহজ কথা শেষ। কপার এবং ক্রোমিয়াম, ওদের বেলা আমি যেটাই বলি সেটাই ঝামেলা। আচ্ছা খেয়াল করো, এই যে তরঙ্গ সংখ্যা নিচের কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? খেয়াল করো, তরঙ্গ সংখ্যা আমরা জানি, তরঙ্গ সংখ্যার সাথে তরঙ্গ দৈর্ঘ্য হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার কম হবে তার তরঙ্গ সংখ্যা বেশি হবে। আমাকে বলো তো এখানে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? এই চারটার মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম? হ্যাঁ, তাহলে 49 কি হবে বলো তো? এই চারটার মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য কম? এক্স রশ্মির, ভেরি গুড। এক্স রশ্মির ল্যামডা কম, সো ল্যামডা কম বলে তরঙ্গ সংখ্যা হবে বেশি। একটা আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখছো আমি যেভাবে লিখছি, তুমি যদি এভাবে লিখে রাখো, পরীক্ষা আগের দিন দেখবে তোমার একবার চোখ বুলালেই হয়ে গেছে। আমি লিখে রাখছি ল্যামডা কম, ব্যস্তানুপাতিক চিহ্ন দিয়ে দিছি, বুঝছো? সো এরকম করে টুকটাক তুমি যেগুলো একটু প্যাচ লাগবে তোমার, এগুলো টুকটাক লিখে ফেলবা। বুঝতে পেরেছো কিনা? আচ্ছা কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটছে? ওই যে আমরা আগে যেগুলো পড়ছিলাম, কপার এবং ক্রোমিয়াম। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এখানে কপার অপশনে নাই, ক্রোমিয়াম অপশনে নাই, তার মানে এই অন্য আরেকটা হবে। এবং তোমরা একটু প্র্যাকটিস করে একটু সংখ্যা, তোমার ইলেকট্রন বিন্যাস একটু বাই করো। তোমরা জিঙ্ক কিন্তু ছোটবেলায় সবাই বের করছো, যে জিঙ্কের কোনো ব্যতিক্রম পাও নাই, সো এটা আমাদের অ্যান্সার হবে না। অ্যালুমিনিয়াম তোমরা অনেকবার করছো, হবে না অ্যান্সার। তাহলে সিজিয়াম এবং এই সিলভার, এই দুইটার মধ্যে একটু তোমাকে টেকনিক্যালি দেখতে হবে, এবং উত্তর হচ্ছে এখানে সিলভার। এটা ওই লাস্টে দিয়ে এসে এই যে তোমার 4D10 একটা বিষয় আছে, 10, 5s1 এরকম একটা পার্ট হয়, বুঝতে পেরেছো? সো এরকম একটা পার্টের জন্যই সিলভারটা হচ্ছে এখানে আসবে। কথা কি বুঝতে পেরেছো কিনা? এরকম একটা 10, 1 এর একটা বিষয় এখানে আছে, সো এই হচ্ছে অ্যান্সারটা হবে সিলভার। অ্যান্সারটা কি হবে? সিলভার। 51, আইসোটোনের উদাহরণ নিচের কোনটি হবে? আইসোটোন, নিউট্রন সংখ্যা সমান, কই দেখ দ্রুত বলো আমাকে, নিউট্রন সংখ্যা সমান কোথায়? 51 উত্তর কি হবে? 51 হচ্ছে ডি, কারণ যে 31 থেকে 15 গেলে 16, 32 থেকে 16 গেলে 16, তাহলে এই যে বিয়োগফলটা সমান, তার মানে নিউট্রন সংখ্যা সমান। 52, নিচের কোন আয়নটা অধিক স্থিতিশীল হবে? খেয়াল করো, আমি কিছু পারি না মনে করো পরীক্ষা হলে, এটা দেখেই বুঝতেছি, একটা দিছে কপার প্লাস, একটা দিছে কপার 2+, আমি দেখেই বুঝতে পারছি যে এই দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে, কারণ দুইটা কাছাকাছি একটা জিনিস দিছে। এখন বেস্ট অ্যান্সার কোনটা? আচ্ছা মেন বিষয় হচ্ছে এটা জেনে রাখো, কপার প্লাস এবং কপার 2+ এর মধ্যে সবচেয়ে বেশি অধিক স্থিতিশীল হচ্ছে কপার 2+। তার কারণ কি? আসলে কে বেশি অধিক স্থিতিশীল এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে তার হাইড্রেশন এনার্জির উপরে। হাইড্রেশন এনার্জি মানে কি? পানির সাথে বিক্রিয়া করলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়, এবং এটা যেহেতু আসলে ইলেকট্রন, এখানে চার্জ ঘনত্ব বেশি, দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে, বেশি জোরে আকৃষ্ট করবে, সো এই চার্জ ঘনত্ব বেশি হওয়ার কারণে এর বেলায় শক্তি বেশি পাওয়া যায়। এই জন্য কপার 2+ অধিক স্থিতিশীল কপার প্লাসের চেয়ে। এটা তুমি মাথার মধ্যে রাখো, বইয়ের মধ্যে সুন্দর করে লিখে রাখো। কিসের কারণে? হাইড্রেশন এনার্জি, পানির সাথে যখন বিক্রিয়া করে কি পরিমাণ শক্তি ছেড়ে দেয়, এটা একটু শক্তি বেশি ছাড়ে, কারণ কি চার্জ ঘনত্ব অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছো? উত্তর কি হবে? ওটা ফাইন, ডি, কপার 2+। চলে আসি 53, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বোর তত্ত্ব কোথায় প্রযোজ্য হবে না? ভাইয়া পড়াইছি,
হাইড্রোজেনের বেলা হবে কেন? বোর তত্ত্ব কাদের বেলায় হয়? যাদের একটা ইলেকট্রন থাকে তাদের বেলায় বোর তত্ত্বটা প্রযোজ্য। যাদের একটা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের বেলায় হবে। হাইড্রোজেন প্লাস, ভাই হাইড্রোজেনের ছিল একটা ইলেকট্রন, ওটা ত্যাগ করে ফেলছে, তাহলে তার ভিতরে তো একটা ইলেকট্রন নাই, সো এটার বেলায় বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। সো অ্যান্সার হচ্ছে খ। গ থেকে দেখো, হিলিয়াম 2+ হলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, একটা ইলেকট্রন ত্যাগ করছে আর আছে একটা, তাহলে এটা হবে, বোর তত্ত্ব প্রযোজ্য। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে আরো একটা ইলেকট্রন আছে, সো অ্যান্সার হচ্ছে এটা হবে না, সো উত্তর হচ্ছে এটা। তাহলে বোর তত্ত্ব প্রযোজ্য নয় কার বেলায়? এটার বেলায় বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। কথা কি বুঝতে পারছো? 54, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি E1 হইলে, ওকে ফাইন, E1 নিতে হবে, তৃতীয় শক্তি কত হবে? সূত্র হচ্ছে E of n equals to E1 by n স্কয়ার। E of n equals to কি? E1 by n স্কয়ার। তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে সূত্রটা আমি যদি প্রকাশ করি কি হবে? E1 by 3 স্কয়ার মানে হইল 9। তাহলে এটা হচ্ছে উত্তর, এই যে এটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 54 ক। সো 54 হচ্ছে উত্তর ক। ভেরি গুড। 55 চলে আসি। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোনটা দৃশ্যমান অঞ্চলে, মানে আমরা দেখি, বলছিলাম 2 নাম্বার, মানুষ সব 2 নাম্বার, 2 নাম্বারটা দেখা যায়। 2 নাম্বারটা কোনটা? লাইমেন নাকি বামার? 2 নাম্বারটা হচ্ছে তোমাদের প্রিয় বামার সিরিজ। সো আমি এটা আমাদের এখানেই শেষ। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ 55টা পড়ছি, আরো কিছু পড়ে ফেলি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে তখন m এর মান কয়টা হয়? সহকারী সংখ্যার মান যদি, মানে l এর মান যদি 2 হয়, m এর মান হবে -2 -1 0 +1 +2, তাই না? -l থেকে +l পর্যন্ত, মাঝখানে 0 সহ, এই হচ্ছে হিসাব। তাইলে 1 2 3 4 5টা, কয়টা মান হবে? m এর মান হবে 5টা। তাহলে উত্তর হচ্ছে 5। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, 57, Fe2+ আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কত? ঝটপট সবাই করে ফেলো, ঝটপট করে ফেলো। Fe2+, ঝটপট সবাই ইলেকট্রনের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করে ফেলো, ঝটপট। Fe2+ এর আয়রনের পারমাণবিক সংখ্যা কত? আয়রনের পারমাণবিক সংখ্যা কত? সেখান থেকে 2 বিয়োগ করো, করে এবার বাকিটা করো, অথবা পুরোটা লিখে 2 বিয়োগ করে দাও। 4s2 4s গুলো বাদ। খেয়াল করো উত্তর কি হবে, দ্রুত অ্যান্সার করো, ঝটপট, দ্রুত দ্রুত দ্রুত। অনেকে অসুস্থ হয়ে যায়, ভাই এমন কেন করতেছেন, দ্রুত কেন? আসলে এডমিশন তো, এবং এই এমসিকিউর পিছনে খুব সময় নষ্ট করা যাবে না, দ্যাটস হোয়াই। ঠিক আছে, সো উত্তর কি হবে বলো? কত নাম্বার? 57। দ্রুত দ্রুত অ্যান্সার করো। 57 কত? ওকে, ভেরি গুড। 57 কত? খ। ভেরি গুড। 57 হচ্ছে খ। এই যে বাচ্চা কালের, এটা বাচ্চা কালের ম্যাথ। ভেরি গুড, এটা বলা দরকার নেই। ওকে, কোন অরবিটালটি সম্ভব? সম্ভব কোনটা? 3 এর পরে f, দূর, কোনদিন শুনছো 3 এর পরে f? 3p 3d শুনছো, ওকে ফাইন, 3d সম্ভব, এটা শুনছো না? যে 3d 10 4s1, বাচ্চা কাল থেকে করতে করতে একবারে তুমি ওস্তাদ হয়ে গেছো, তো 3d সম্ভব, শেষ। আমার অ্যান্সার হচ্ছে বি, 3d। পরমাণু 59, পরমাণুর দ্বিতীয় কক্ষপথের বলছে n এর মান 2, দ্বিতীয় কক্ষপথ মানে কি? n এর মান 2, একটা ইলেকট্রন বলছে, দেখো কেউ আবার বলে n এর মান 1 বসে না। n এর মান হচ্ছে কি? কক্ষপথের মান। তাহলে বলছে দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান কত হবে? n এর মান হবে 2। দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান, সূত্র দেখো, mvr equals to nh by 2 pi, 2h by 2 pi, 2 কাটাকাটি গেলে mvr equals to h by pi। উত্তর হচ্ছে সি। নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? এটা আমরা একটু আগে অলরেডি পড়ে আসছি। কোনটার বেলায় প্রযোজ্য হবে বলতো? এই হিলিয়াম প্লাসের বেলায়। কারণ কি, বোর মডেল কাদের বেলায় প্রযোজ্য হয়? যাদের একটা ইলেকট্রন থাকে, এমন পরমাণু বা এমন আয়ন। তো এটা হিসাব করলে তুমি বুঝবা আগের মতোই। পরমাণুর তৃতীয় শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত? ঝটপট আমাকে উত্তর করো। তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা, n এর মান যখন 3 হয় তখন আমরা কিভাবে বাই করি? n স্কয়ার, 3 স্কয়ার, তাহলে উত্তর হচ্ছে 9টা। আর যদি বলতো তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 2 × n স্কয়ার, 2 × n স্কয়ার হইতো। যদি ইলেকট্রন সংখ্যা বলতো তাহলে 2 × 9, তখন উত্তর হইতো 18টা। ইলেকট্রন সংখ্যা বললে 2 দিয়ে জাস্ট গুণ হবে সবকিছুতেই। ক্যালসিয়াম পরমাণুর 4টা কোয়ান্টাম সংখ্যার সেট, সর্বশেষ ইলেকট্রনের, বাচ্চাকালের ম্যাথ, এটা আমি তোমাদেরকে ভালো করে ম্যাথ পড়াইছি এগুলো, সো এটা আমি বলতেছি না। এ কয়েকটা এই ধরনের ম্যাথ, হ্যাঁ, 64টা সেম ম্যাথ, যে কোয়ান্টাম সংখ্যার সেট বাই করতে বলছে, ওই যে সহজ, এটা তুমি নিজেই হিসাব করতে পারবা। 64টা খেয়াল করো। কোন পরমাণুর একটা ইলেকট্রনের জন্য কোন সেটটা সঠিক? খেয়াল করো, n এর মান 3 হইলে, খেয়াল করো, n এর মান যদি 3 হইলে l এর মান 1, ওকে কমছে, ভালো হইতে পারে। এটা 1 হলে এটা -2, বেশি বাইরে গেছে, হবে না।
n এর মান 2 হলে এটা 1 হইতে পারে, 1 হলে 0 হইতে পারে, এটা হইতে পারে, তাহলে এটা হইতে পারে। ওকে, n এর মান 1 হলে n এর মান 1 হবে না, 0 হইবে। 2 হইলে 1, এটা বাদ, এটা হবে না, বেড়ে গেছে, এটা হবে না। সো উত্তর হচ্ছে সি। শেষ, বুঝা গেছে? 65 উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা আগে করছিলাম। উপশক্তি স্তরের সংখ্যা বললে 12 + 1, যদি পরীক্ষা আসতো উপশক্তি স্তরের সংখ্যা কত, উত্তর হচ্ছে 12 + 1। বলছে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তাহলে 2 × 12 + 1। কোন নিয়মের সাহায্যে বের করা যায়? 2n², এটা আমরা পড়ছি। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ, উপশক্তি স্তরে এই যে আগেরটাই, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র কি হবে? 2 × 12 + 1, 2 × 12 + 1। মৌলের পরমাণুর, আচ্ছা, মৌলের পরমাণুর কোনটাতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে? 6টা কই থাকতে পারে? সবাই জানে, পি তে 6টা থাকতে পারে। ডি তে কয়টা? 10টা। পি এর ধারণ ক্ষমতা কত? 6। ডি এর কত? 10। নিচে কোনটার ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম 3+ আয়নের মতো? আচ্ছা ভাইয়া, অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে আগে আমাকে বলো কয়টা ইলেকট্রন আছে? তুমি এটা চটপট করো, এটা বাচ্চা কালের ম্যাথ, এটা আমি করাবো না। ওকে, অনেকগুলো করে ফেলছি, এটা আমি করাবো না। সবাই অ্যান্সার করো, সবাই দ্রুত অ্যান্সার করো, এটা করাবো না, বাচ্চা ম্যাথ, বাচ্চা ম্যাথ, বাচ্চা ম্যাথ আমি করাবো না। বলো, দ্রুত করো, অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? ওকে, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, 10টা। ওকে, কোনটা বলো, করে দেখো, দ্রুত তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখো কোনটা মিলে যায়। দ্রুত ইলেকট্রন বিন্যাস করে দেখো কোনটা মিলে যায়। এটা বইয়ের উত্তরটা সম্ভবত ভুল দেওয়া, বইয়ের উত্তর দেওয়া আছে ক্লোরিন, এটা হবে না কিন্তু, উত্তর হবে ফ্লোরাইড আয়ন, F-। কারণ অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে আছে 10টা ইলেকট্রন, আর ফ্লোরিন মাইনাস মানে 10টা ইলেকট্রন। সো উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে বি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কপারের 29তম ইলেকট্রনটা, এই যে ব্যতিক্রম, কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে? দ্রুত অ্যান্সার করো। কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে? দ্রুত দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। কপারের 29তম ইলেকট্রন আমরা পড়ছি, এটা ব্যতিক্রম, পড়ছিলাম না এটা? কপার এবং ক্রোমিয়াম হচ্ছে ব্যতিক্রম। উত্তর হচ্ছে 3D। উত্তর হচ্ছে কি? 3D। উত্তর কি? এটা উত্তর হচ্ছে 3D। 70 নিচের কোনটি, কোন সেটটি শক্তি কম অনুসারে আহ্বায়ক নীতি মেনে চলে? বাচ্চা জিনিস, বাচ্চা, যা শক্তি কম, যোগ বিয়োগ করে দেখো কোনটা হবে, বাচ্চা একবারে জিনিস। খেয়াল করো, দ্রুত অ্যান্সার করো 70, এবং 70-এর মাধ্যমেই আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আজকে অনেকগুলো টানা পড়াইছি, তো আই থিঙ্ক তোমরা বুঝে গেছো যে ভাই আসলে কি ধরনের, কিভাবে এমসিকিউ সলভ করা লাগবে, বা চাইলে কিন্তু দ্রুত শেষ করা যায়। এবং অলরেডি 70টা এমসিকিউ তোমাদের প্রায় ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। বাকিটা তুমি বাসায় বসে করবা, দেখবে আরো দ্রুত শেষ হবে। তখন তো আর কাউকে বলা লাগবে না, আমার চেয়ে আরো বেশি তুমি দ্রুত আগায় ফেলবা, বুঝছো কিনা? এখনই বসে তোমরা যারা কালকে উইকলি এক্সাম দিবা, টার্গেট ডিএমসি করছে, সবাই এখনই বসে এই বাকি পার্টটা শেষ করে ফেলো। তো দেখবা দ্রুত তোমাদের শেষ হয়ে যাবে। সো কটা হয়েছে? 70-এর উত্তর কি? গ। 70-এর উত্তর দেখবা এটা বের হবে, শক্তিমান বেরলে যেটা কম এটা আগে, এরপরে ওইটা সিরিয়াল হবে, শক্তির মান জাস্ট বাই করবা। তো দেখো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো শেষ হয়ে গেছে, ঠিক আছে? সে আমি তোমাদের হামিম ভাইয়া আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও আরেকটা অধ্যায় নিয়ে হয়তো আসবো। আশা করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। একটু পরে গিয়ে দেখবা বিভিন্ন কালার টালার যেগুলো আছে, যেগুলো পড়াইছি অ্যাজ ইউজুয়াল তুমি ইনশাল্লাহ পারবা। যেটাই পারবা না এটা একটু বই থেকে দেখে নাও, বইয়ের পার্টটা দেখো, শিখে এরপরে তুমি দাগাও, বা বইটার মধ্যে দাগ দিয়ে রাখো যে তুমি এটা পারো নাই, কথা বুঝছো? যেটা তুমি পারো নাই এমসিকিউ গোল দাগ দিয়ে রাখবা, যেটা আমি পারি নাই, এরপরে আমি শিখছি। তাহলে পরীক্ষার আগে এটা তুমি রিভিশন দিলে তোমার কাজে আসবে, অল্প সময় তুমি রিভিশন দিতে পারবা। কথা কি বোঝা গেছে? সো ওই একদম এমসিকিউ ক্লাসের রুটিন দেন ভাইয়া, ওরে বাবা রে, ক্লাসের বলে রুটিনের মধ্যে দিব। এমসিকিউ ক্লাস তো তোমাদের জন্য বকশিস, বকশিস ক্লাস মাঝে মধ্যে হবে নাকি? রেগুলার বকশিস ক্লাস হয়? আচ্ছা, ইনশাল্লাহ হবে। সো সবাই সুন্দর মতো তোমাদের পড়াশোনা চালায় যাবা, ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক বেশি পড়াশোনা করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, বাট মনোযোগের সাথে। 10 ঘন্টা পড়লা, মনোযোগ নাই, কোনো লাভ নাই। ওই পড়ার সময়ের পাশাপাশি মনোযোগ, দুইটার কম্বিনেশন তুমি ভালো করতে পারবা। মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এবং এই পড়াটাকে কাজে লাগাইতে হবে রিভিশনের মাধ্যমে। যত বেশি রিভিশন হবে তত বেশি ইনশাল্লাহ তোমার পক্ষে ভালো করার চান্স বাড়বে। শর্ট সিলেবাস থেকেই ইনশাল্লাহ প্রশ্ন বেশি আসবে, এগুলো এইটাই হয়। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বকশিস ক্লাস আবার সামনে ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে। আমি ফ্রি হলেই নিয়ে নেব ক্লাস তোমাদের জন্য, চান্স পেয়ে সবাইকে দেখাই দিতে হবে ইনশাল্লাহ। তো তোমাদের হামিম ভাইয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।